আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস 11তে। আমরা অনলাইন ক্লাস 10 যেটা জুম ক্লাস হয়েছিল, সেখানে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রর প্রতিপাদন করেছি এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি। তোমাদেরকে সেই গাণিতিক সমস্যা দুটোর প্রশ্ন আমি দিয়ে দিয়েছি গ্রুপে। আজকে আমরা যেহেতু গ্যাসের সমন্বয় সূত্রটা আমাদের পড়া হয়ে গেছে, তাহলে গ্যাসের সমন্বয় সূত্র থেকে কিছু অঙ্ক, সেটা ঘনত্ব নির্ণয়ের অঙ্ক হতে পারে, আবার অজানা গ্যাস শনাক্তকরণ ভিত্তিক কিছু সমস্যা হতে পারে। অক্ষরপত্রের বই এবং হাজারিনগের বই দুটোতেই এ ধরনের সমস্যাগুলো তোমরা পাবে। দুটো বইয়ের সমন্বয়ই আজকে 3টা কি 4টা অঙ্ক একটু সমাধান দেখব এবং সেই সাথে ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রতিপাদনটা একটু আমরা আবার দেখব। প্রশ্নটি সবাই একটু খেয়াল করো, এটা হাজারিনগের বই থেকে পড়াচ্ছি। প্রশ্ন হলো, একটি বায়ুশূন্য 10 লিটার আয়তনের, খেয়াল করো, 10 লিটার আয়তনের সিলিন্ডারে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস এবং 2 গ্রাম D2 দিয়ে আমরা কি বুঝি? তোমাদেরকে আইসোটোপের কথা মনে আছে? আমরা হাইড্রোজেনের আইসোটোপ কয়টা পড়েছিলাম? 3টা। একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং টিউটেরিয়াম। ডিউটেরিয়ামকে কিন্তু আমরা ডি দিয়ে প্রকাশ করি, আর প্রোটিয়ামকে প্রকাশ করা হয় এইচ দিয়ে, যেটা আমাদের নর্মাল হাইড্রোজেন, আর ট্রিটিয়ামকে প্রকাশ করা হয় টি দিয়ে। এখানে একটা 10 লিটার আয়তনের সিলিন্ডারে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস এবং 2 গ্রাম ডিউটেরিয়াম গ্যাস আছে। গ্যাস 27 ডিগ্রি তাপমাত্রায় ভর্তি করা হলো। তাপমাত্রা দেওয়া আছে, পাত্রের আয়তন দেওয়া আছে। পাত্রে 2 ধরনের গ্যাস রয়েছে, একটা হাইড্রোজেন গ্যাস, একটা হচ্ছে ডিউটেরিয়াম গ্যাস। সিলিন্ডারের মধ্যে ওই গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে? অর্থাৎ সিলিন্ডারের মধ্যে ডিউটেরিয়াম এবং হাইড্রোজেন গ্যাস দুটো থাকা অবস্থাতে সিলিন্ডারের চাপ কত হবে? আয়তন দেওয়া আছে সিলিন্ডারের, তাপমাত্রা দেওয়া আছে, চাপ জানতে চাওয়া হয়েছে। আর তোমাকে এই সিলিন্ডারে যে গ্যাসগুলো আছে সেগুলোর গ্রাম পরিমাণ বলে দেওয়া হচ্ছে, 2 গ্রাম করে রয়েছে। তাহলে দেখো, আমরা যে সমাধানটা করব, সমাধানটার ক্ষেত্রে শুরুতেই আমাদেরকে জেনে নিতে হবে হাইড্রোজেনের আণবিক ভর এবং ডিউটেরিয়ামের আণবিক ভর। হাইড্রোজেনের আণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এটা আশা করি সবাই জানো। পর্যায় সারণীতে 1 নম্বর প্রথম মৌলটি হচ্ছে আমাদের হাইড্রোজেন। তাহলে দেখো, হাইড্রোজেনের সমাধানে খেয়াল করো, হাইড্রোজেনের আণবিক ভর 2 দেওয়া আছে, তাহলে পারমাণবিক সংখ্যা 1। তাহলে আণবিক ভর কিভাবে বের করব? H2 মানে হচ্ছে 1 × 2, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে 1, আর 2টার জন্য কত হবে সেটাকে তার অণুর সংখ্যা দিয়ে, পরমাণুর সংখ্যা দিয়ে গুণ দিতে হবে, তাহলেই কিন্তু আমরা আণবিক ভরটা বের করি। তাহলে হচ্ছে 1 × 2, তাহলে সেটা হচ্ছে আমাদের আণবিক ভর 2। ডিউটেরিয়ামের ক্ষেত্রে, ডিউটেরিয়ামে আমরা জানি ডিউটেরিয়ামে যে পারমাণবিক ভর সেটা হলো 2। যেহেতু ডিউটেরিয়ামের পারমাণবিক ভর 2 এবং পরমাণুর সংখ্যা 2টি ডিউটেরিয়াম অণুতে, এই কারণে এটা 2 × 2, এই গ্যাসের আণবিক ভর হচ্ছে 4। এবার আমরা একটু মোল সংখ্যা বের করে নিব। কেন মোল সংখ্যার হিসাব করতে হবে? মোল সংখ্যার হিসাব করতে হবে এই কারণে, যেহেতু এই গ্রামে দেওয়া আছে, গ্রাম দিয়ে আসলে আমরা ডাব্লিউ দিয়ে সরাসরি অঙ্কটা করা হয় না। ডাব্লিউর পরিমাণ দিয়ে সরাসরি অঙ্ক করতে হলে তোমাকে আসলে প্রশ্নে আণবিক ভরের মানটাও দরকার ছিল। আণবিক ভর মান আমরা বের করে নিলাম। এখন ডাব্লিউতে আমরা মোল সংখ্যাটা বের করে নিলে আমরা আদর্শ গ্যাসের যে সূত্রটা আছে PV = nRT সূত্রের দিকে যেতে চাচ্ছি। যেহেতু এখানে সবগুলো উপাত্তই দেওয়া আছে, আদর্শ গ্যাসের সমীকরণটা ব্যবহার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই সূত্রটাকে, আমার যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলোকে আমার আদর্শ গ্যাসের সমীকরণের ধাঁচে নিয়ে আসতে হবে। দেখো, প্রশ্ন মতোই আমাদের যেই তাপমাত্রা ছিল T 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে আমরা ক্যালভিনে নিয়ে আসলাম 300 ক্যালভিন। আমার যে আয়তন দেওয়া ছিল V = 10 লিটার। গ্যাস ধ্রুবকের মানটা আমরা এখানে লিটার অ্যাটমসফিয়ারে ব্যবহার করা হয়েছে। তুমি চাইলে সেটাকে জুল দিয়েও ব্যবহার করতে পারো।
তাহলে লিটার অ্যাটমসফিয়ারে যদি ব্যবহার করো তাহলে সেটার মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার K ইনভার্স 1 মোল ইনভার্স 1। উভয় ক্ষেত্রেই কিন্তু তোমাকে মোল অবশ্যই বের করতে হবে। আবার জুলের ক্ষেত্রেও যেটা হবে জুল K ইনভার্স 1 মোল ইনভার্স 1 8.314 তখন আর এর মান। এখন গ্যাসের চাপটা আমাদের জানা নেই। গ্যাসের চাপের ক্ষেত্রে এখন দেখো হাইড্রোজেনের 2 গ্রাম হাইড্রোজেন, তাহলে 2 গ্রাম হাইড্রোজেনকে যদি তার আণবিক ভর দিয়ে ভাগ করা হয়, মানে ডাব্লিউকে যখন এম দিয়ে ভাগ করছি, মানে ভরকে যখন আমরা তার আণবিক ভর দিয়ে ভাগ করছি তখন আমরা পাচ্ছি মোল সংখ্যা বা এন। তাহলে মোল সংখ্যা সমান আমরা কী লিখতে পারি? মোল সংখ্যা এন সমান হচ্ছে ভর ডিভাইডেড আণবিক ভর। তাহলেই হচ্ছে আমরা এন এর মানটা পাচ্ছি। তাহলে দেখো কোনো অঙ্কে যদি মোল দেয়া থাকে, ডাব্লিউর মান বের করতে বলে, তাহলে কিন্তু তোমরা এই সূত্র প্রয়োগ করে বের করতে পারো। তাহলে সূত্রটা কি? মোল সংখ্যা সমান ভর ডিভাইডেড আণবিক ভর। যেহেতু হাইড্রোজেনের 2 গ্রামই আছে এবং হাইড্রোজেনের আণবিক ভর যেটা সেটা হচ্ছে 2 গ্রাম পার মোল, তাহলে এর মোল সংখ্যা হচ্ছে 1 মোল হয়ে যাচ্ছে কাটাকাটি গিয়ে। ডিউটেরিয়ামের ক্ষেত্রে 2 গ্রাম আছে, আণবিক ভর হচ্ছে 4, সেক্ষেত্রে সেটা বের হলো 0.5। তাহলে সিলিন্ডারে ডিউটেরিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের মোট যে মোল সংখ্যাটা সেটা কত হলো? সেটা হলো 1 প্লাস 0.5, তাহলে শেষ পর্যন্ত মোল সংখ্যা হচ্ছে 1.5। আমাকে বলেছে সম্পূর্ণ মিশ্রণের মোট চাপ কত হবে। এবার দেখো আমরা এনের একটা মান পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, ভি পেয়ে গেলাম, আর পেয়েছি এবং পি এর মানটা আমরা জানি না। তাহলে কি এখন আমাদের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা পিভি ইজিক্যাল টু এনআরটি কী সেটাকে ব্যবহার করতে পারি? দেখো পিভি ইজিক্যাল টু এনআরটি, পি এর মানটা আমরা জানি না, এন এর মান হচ্ছে 1.5, আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে বসানো হলো 0.082 এবং আমাদের টেম্পারেচার 300 কেলভিন ডিভাইডেড হচ্ছে 10 লিটার। যেহেতু অ্যাটমসফিয়ারে হিসাব করা হচ্ছে, খেয়াল করো তখন আমাদের চাপের যে এককটা বের হবে সেটা অবশ্যই অ্যাটমসফিয়ারে বের হবে, পেস্কেলে বের হবে না। পেস্কেলে বের হতো তখনই, বা নিউটন পার মিটার স্কোয়ারে তখনই বের হবে যখন আমি আর এর এককটা জুলে ব্যবহার করব। তাহলে আর এর এককটা অ্যাটমসফিয়ারে ব্যবহার করার কারণে পি এর এককটাও আসবে অ্যাটমসফিয়ারে এবং উত্তরটা অ্যাটমসফিয়ারে হবে 3.69 অ্যাটমসফিয়ার। দ্বিতীয় যে অঙ্কটা সেটা একটু খেয়াল কর প্রশ্নটা। একটি পূর্ণবয়স্ক লোকের ফুসফুসে বায়ুর ধারণ ক্ষমতা হচ্ছে 3.8 লিটার। বায়ুর ধারণ ক্ষমতা বলতে এখানে কিন্তু ভলিউম বা আয়তনকে বোঝানো হয়েছে। এতে কত মোল সংখ্যা বা বায়ু থাকবে, অর্থাৎ এন জানতে চাওয়া হয়েছে মোল সংখ্যার পরিমাণ। এই সময়ে বায়ুর চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার এবং তার দেহের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তাপমাত্রা টি দেওয়া আছে, চাপ পি দেওয়া আছে, আয়তন ভি দেওয়া আছে এবং মোল সংখ্যা এন জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো আমরা একটু আদর্শ গ্যাসের সমীকরণটা কিন্তু খুব সহজেই এখানে ব্যবহার করতে পারি। অ্যাটমসফিয়ার যেহেতু চাপ বলে দিয়েছে, তাহলে তুমি খুব সহজেই মোলার গ্যাস ধ্রুবকের মানটা লিটার অ্যাটমসফিয়ারটাই বসাবে, তাহলে অঙ্কটা জটিল হবে না। কারণ যদি তুমি এখন জুলের এককের আর এর মানটা ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে তোমাকে বায়ুর চাপ 1 অ্যাটমসফিয়ারকে পেস্কেলে নিয়ে যেতে হবে, সেটা একটু কঠিন কাজ। এক্ষেত্রে গ্যাসের ভি পি টি দেওয়া আছে, এন এর মান জানতে চাওয়া হচ্ছে, তার তাপমাত্রাকে ক্যালভিনে প্রকাশ করা হবে এবং আর হচ্ছে আর এর মানটা আমরা লিটার স্কয়ারে নিলাম। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে জানি পিভি ইজিক্যাল টু এনআরটি। এনআরটি প্রয়োগ করে এন সমান আমরা পাচ্ছি পিভি ডিভাইডেড বাই আরটি। পি এর মান আমরা জানি, ভি এর মান জানি, আর এর মান জানি, টি এর মান জানি এবং সেটা হচ্ছে 0.15 মোল। তাহলে একজন পূর্ণবয়স্ক লোকের ফুসফুস 0.15 মোল ধারণ ক্ষমতা সম্পন্ন। আমাদের তৃতীয় যে সমস্যাটা সেটা হলো গ্যাসের ঘনত্ব নির্ণয় ভিত্তিক সমস্যা। আমরা আদর্শ গ্যাসের সমীকরণের দুইটা ব্যবহার করেছিলাম, একটা হচ্ছে আণবিক ভর নির্ণয়ের জন্য এবং আরেকটা পড়েছিলাম গ্যাসের ঘনত্ব নির্ণয়ের জন্য। আমরা একটু প্রশ্নটা পড়ি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 733.4 মিলিমিটার মার্কারি চাপে 1.0 লিটার বাল্বে রাখা অ্যামোনিয়া গ্যাসের ভর 0.672 গ্রাম হয়। এসটিপিতে ওই গ্যাসের গ্রাম পার লিটার, মানে ঘনত্বর এককটা এখানে বলে দেওয়া আছে যে ঘনত্বের এককটা গ্রাম পার লিটারই তোমাকে বের করতে। অনেক সময় মিলিগ্রাম পার লিটারে উত্তর আসে, তোমাকে এখন গ্রাম পার লিটারেই ঘনত্বটা বের করতে হবে। খেয়াল করো লিটারের কথাটা এসেছে,
আমার লিটারের কথা যেহেতু এসেছে, তাহলে আর এর মান যদি ব্যবহার করতে হয়, খুব সহজেই আমরা আর এর মান ব্যবহার করতে চাইলে সেখানে আমরা মোলার গ্যাস ধ্রুবক যেটা লিটার অ্যাটমসফিয়ারের মান থাকে সেটাই ব্যবহার করব। এখন আবার বলে দিয়েছে এসটিপিতে গ্যাসের ঘনত্ব কত হবে। তাহলে এসটিপিতে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, নির্দিষ্ট চাপ আছে। তাহলে এসটিপির তাপমাত্রা, চাপ এবং এখানে যে তাপমাত্রা এবং চাপ দেওয়া আছে এবং যে আয়তনটা দেওয়া আছে, এসটিপিতেও আবার একটা নির্দিষ্ট তাপ আছে, চাপ আছে, আয়তন আছে। তাহলে সেটার সাথে তুলনা করে আমরা যেটা করতে পারি, একটু দেখো যে N সমান P1 V1 ডিভাইডেড R T1 ইজিক্যাল টু P0 V0 ডিভাইডেড R T0। কেন দিলাম এই দুটো সমীকরণ? এনের এই দুটো সমীকরণ দেওয়া হয়েছে, একটা হচ্ছে আদর্শ অবস্থার জন্য, আরেকটা হলো আমাদেরকে যে মানগুলো প্রশ্নে বলে দেওয়া আছে সেগুলোর জন্য। এখান থেকে আমরা কি V0 এর মানটা বের করতে পারি। তাহলে V0 ইজিক্যাল টু আমরা এই সমীকরণটা পাবো। এখন V0 এর সমীকরণে ওখানে দেখো P1 এর মান বসাতে হবে, V1 এর মান যেটা ছিল কত, P1 এর মান আমাদের দেওয়া ছিল 733.4, আর আয়তন দেওয়া ছিল 1.0 লিটার এবং 273 কেলভিন। T0 কিন্তু সবসময় 273 কেলভিন হচ্ছে আদর্শ মান টি এর। এরপর আমাকে ডিভাইডেড দিতে হচ্ছে T1 দিয়ে, যেটা আমাদের ছিল তাপমাত্রা 25 ডিগ্রি, অর্থাৎ 25-এর সাথে, আর এখানে আমাদের 25 ডিগ্রিকে আমরা যখন ক্যালভিনে নিয়ে যাব সেটা তাপমাত্রা হচ্ছে 298 কেলভিন। এবং এসটিপিতে আমাদের সবসময় নির্দিষ্ট যে চাপটা মিলিগ্রাম মিটার পার মার্কারিতে 760 মিলিগ্রাম মার্কারি, এবং সেই মানগুলো বসানোর পরে V0 এর যেই মানটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 0.884 লিটার। তাহলে এসটিপিতে ওই গ্যাসের আয়তনটা বের হলো, ঠিক আছে। এসটিপিতে যখন ওই গ্যাসের আয়তনটা বের হলো, আমাকে বলেছে এসটিপিতে ওই গ্যাসের ঘনত্বটা বের করতে। তাহলে গ্যাসের ঘনত্ব সমান আমরা জানি ভর ডিভাইডেড হচ্ছে আয়তন। ও এসটিপিতেও ওই গ্যাসের ভরটা কিন্তু আগে থেকেই দেওয়া ছিল, সেটা এসটিপিতে না নর্মাল, মানে ওই গ্যাসের যে P1 V1 এর যে মানটা, ওখানে D1 এর একটা মান দেওয়া ছিল বা ভর দেওয়া ছিল, সেটা ভরটা হচ্ছে 0.672 গ্রাম, আর আয়তন হচ্ছে 0.884 লিটার। তাহলে আমরা ভর ডিভাইড দেখো গ্রাম পার লিটারের সুন্দর একটা একক বের হয়ে যাচ্ছে, যেটা আমাদেরকে কিন্তু প্রশ্নে ঘনত্বের এককটা বলে দেওয়া হচ্ছে, না বললেও আমাদের এককটা গ্রাম পার লিটারেই আসতো। সবাই একটু দেখো দেওয়া আছে কি অংশগুলো, P1 এর মান V1 এবং T1 এর মান আমাদের আদর্শ মানে এসটিপিতে P0 এর মান এবং T0 এর মান, যেগুলো আমাদের এখানে ব্যবহৃত হয়েছে। এই সূত্রটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের মোলার গ্যাস ধ্রুবকের খুব একটা দরকার হয়নি, আর মোলার গ্যাস ধ্রুবক ছাড়া যেহেতু ঘনত্ব বের করতে বলা হয়েছে, এবং ঘনত্বের মধ্যে যেহেতু আমাদের ইনফরমেশনগুলো দুইটা গ্যাসের সমন্বয়ে বলা হয়েছিল, এ কারণে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতে, বয়েল এবং চার্লসের যে সমন্বয় সূত্রটা সেটা ব্যবহার করছি। আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ পর্যন্ত যেতে হয়, ঠিক আছে। তাহলে আমরা দুইটা গ্যাসের জন্য এই সংখ্যাটা, তোমরা N সমান না লিখে তোমরা লিখবে যে দুইটি গ্যাসের জন্য বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা পাই P1 V1 ডিভাইডেড হচ্ছে R T1 ইজিক্যাল টু হচ্ছে P0 V0 R T1। এখানে আর এর মানটা কিন্তু আমাদের কাটাকাটি চলে গিয়েছে, একটু খেয়াল করো তো সবাই একটু। এই সমীকরণটা যখন খাতায় লিখবে, খাতায় লিখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আদর্শ গ্যাসের সমীকরণটা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র না, মানে মূলত হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণটাই ব্যবহার করেছি, কিন্তু এখানে আমাদের আদর্শ গ্যাসের যে মোলার গ্যাস ধ্রুবকের মানটা ছিল সেটা উভয় দিক থেকে কাটাকাটি যাওয়ার কারণে সেটার আসলে কোনো ব্যবহার হয়নি। এবার আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রতিপাদনটা দেখব। ডাল্টনের আংশিক চাপ সূত্রের বিবৃতিটা সবাই একটু দেখি, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি গ্যাস উপাদান, খেয়াল করো যে আমরা যে গ্যাস মিশ্রণগুলো নিব সেই গ্যাস মিশ্রণগুলো অবশ্যই বিক্রিয়াহীন হতে হবে, অর্থাৎ এরা পরস্পর বিক্রিয়া করে নতুন কোনো উৎপাদ তৈরি করবে, এই বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবে না। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের কোনো একটা উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তন যদি একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করবে তাকে ওই উপাদান গ্যাসের আংশিক চাপ বলা হয়, এবং ওই গ্যাস মিশ্রণের মোট চাপ
ওই তাপমাত্রায় গ্যাসসমূহের প্রত্যেকটির আংশিক চাপসমূহের যোগফলের সমান। অর্থাৎ আমি একটা পাত্রে ভি আয়তনের কোনো পাত্রে যদি আমি 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার এরকম 3টা গ্যাস নেই এবং 3টা গ্যাসের আলাদা আলাদা চাপ যদি P1 P2 P3 হয়, সেক্ষেত্রে ওই গ্যাসের মোট চাপ সমান হবে P1 P2 P3। এখন কথা হলো আমি P1টা বের করবো কীভাবে? P1টা বের করতে হবে এভাবে কল্পনা করতে হবে যে আমি একটা পাত্র নিলাম V লিটারের, যেটাতে শুরুতে 1 2 3 তিনটা গ্যাস বিক্রিয়াহীন অবস্থায় ছিল। যখন আমি আংশিক চাপ হিসাব করব, তখন আমি 2 নাম্বার এবং 3 নাম্বার গ্যাসটাকে বিবেচনায় না এনে শুধুমাত্র কল্পনা করব যে এই ভি আয়তনের সম্পূর্ণ পাত্রে যদি 1 নাম্বার গ্যাসটা একাকী থাকতো, তখন সে গ্যাস পাত্রে যেই চাপটা দিত সেটাই হলো 1 নাম্বার গ্যাসের আংশিক চাপ। এবং 2 নাম্বার যেই গ্যাসটা যদি 1 এবং 3 নাম্বার গ্যাসটা গ্যাস মিশ্রণে না থাকতো, শুধু 2 নাম্বার গ্যাসটা ভি আয়তনের পাত্রে থাকা অবস্থায় যে চাপ প্রয়োগ করতো সেটা হলো P2। আবার 3 নাম্বার গ্যাসের ক্ষেত্রে যদি 1 এবং 2 এই দুইটা গ্যাস না থাকতো, তাহলে 3 নাম্বার গ্যাস ভি আয়তনের পাত্রে যে চাপ প্রয়োগ করতো সেটা হলো 3 নাম্বার গ্যাসের আংশিক চাপ। তাহলে প্রত্যেকটা গ্যাসকে একাকী অবস্থায় তার যেই আয়তনটা মানে সেই আয়তনের পাত্রে তার যেই চাপটা হবে সেটা পরিমাপ করি আমরা হচ্ছে প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ হিসাব করব। তাহলে P1 P2 P3 এবং আমি মোট যেই চাপটা পাবো সম্পূর্ণ গ্যাস মিশ্রণে নির্দিষ্ট তাপমাত্রায় সেটা হচ্ছে PM = P1 P2 P3। এটা আমি হিসাব করে পাবো। এটা হলো ডাল্টনের সূত্রের গাণিতিক রূপ। যখন তোমাদেরকে ডাল্টনের সূত্রের বিবৃতি এবং গাণিতিক রূপ লিখতে বলবে তখন এ পর্যন্ত লিখবে। এরপরে প্রতিপাদনের কথা আসলে তখন আমরা বাড়তি অংশটা লিখব। যেমন প্রতিপাদনের ক্ষেত্রে খেয়াল করো, যেহেতু আমরা 3টা গ্যাস নিয়ে কথা বলছি P1 P2 P3, এখন আমরা আদর্শ গ্যাস সমীকরণ যেহেতু আমরা পড়ে ফেলেছি এই পর্যন্ত, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটাই আমরা এখন একটু বেশি ব্যবহার করব। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা কিন্তু একটা মান জানি, সেটা হচ্ছে PV = nRT। তাহলে 1 নাম্বার গ্যাসের জন্য আমরা PV = nRT সমীকরণটি যদি লিখি, তাহলে আমাকে P এর মানটা 1 দিতে হবে, n এর মানটা 1 দিতে হবে। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে V এর মান 1 দিলাম না কেন, R 1 দিলাম না কেন, T 1 দিলাম না কেন? তাহলে একটু সূত্রের বিবৃতিতে আবার ফিরে যেতে হয়। দেখো, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বলা আছে, তার মানে তাপমাত্রা নির্দিষ্ট। বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণ, তার মানে প্রত্যেকটা গ্যাস এর যে মোল সংখ্যাটা সেটা গ্যাস মিশ্রণে এদের মোল সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কারণ এরা পরস্পর কোনো বিক্রিয়া করছে না। যে আয়তনটা নিয়ে বিবেচনা করা হচ্ছে সেটা হচ্ছে পাত্রের মোট আয়তন, এবং সেই মোট আয়তনে আমি কখনো 1 নাম্বার গ্যাসকে নিচ্ছি, কখনো 2 নাম্বার গ্যাসকে এবং কখনো 3 নাম্বার গ্যাসকে নিয়ে একাকী চাপ হিসাব করে তখন আংশিক চাপের হিসাব করছি। এ কারণে গ্যাসের আয়তনটাও ফিক্সড। তাহলে গ্যাসের আয়তন ফিক্সড, তাপমাত্রা ফিক্সড এবং মোলার গ্যাস ধ্রুবক নামই ধ্রুবক। তাহলে ধ্রুবক সংখ্যার অবশ্যই একটা নির্দিষ্ট মান থাকে, এটার মানও পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তনশীল কোনটা? পরিবর্তনশীল হচ্ছে এখানে চাপ এবং মোল সংখ্যা, যে প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদা মোল সংখ্যা থাকবে, তবে এরা পরস্পর কোনো বিক্রিয়া করে মোল সংখ্যার কোনো পরিবর্তন করতে পারবে না, কিন্তু প্রত্যেকটা গ্যাসের আলাদা মোল সংখ্যা থাকবে। তাই যদি হয় তাহলে P1 V1 থেকে আমরা 3টা সমীকরণ পেলাম, এবং এই প্রত্যেকটা সমীকরণে দেখো এখানে P1 V1 P2 V P3 V আছে। তাহলে আমরা শুধুমাত্র চাপটাকে বের করি, যেহেতু আমাদের সমীকরণটা একটু চাপ নিয়েই সমীকরণটা, তাহলে আমরা P কে সেন্টার করে যদি আমাদের ইকুয়েশনগুলোকে একটু লিখি, P1 = N1RT / V, P2 = N2RT / V, P3 = N3RT / V। ঠিক আছে? এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? তাহলে এই পর্যন্ত যদি বোধ হয় আমরা P1 P2 P3 এর মান পেয়ে গেলাম। এখন একটা কাজ করতে পারি, সমীকরণের ডান পক্ষ এবং বাম পক্ষকে আমরা যোগ করতে পারি। তাহলে সবাই একটু খাতায় সমীকরণের ডান পক্ষ P1 + P2 + P3 প্লাস একটু ডট দেবে। ডট মানে হচ্ছে আমরা কতটুকু গ্যাস নিয়েছি এটা আসলে আমরা জানি না, 3টা আমরা আপাত দৃষ্টিতে ধরে নিচ্ছি, আরও গ্যাস মিশ্রণ থাকতে পারে। সেক্ষেত্রে P3 এর পরে প্লাস দিয়ে ডটে দিয়ে দেবো, ডট দেওয়ার পরে আমরা সমান চিহ্ন দিয়ে লিখবো N1RT, এই মানটা প্লাস এই মানটা প্লাস এই মানটা লিখে প্লাস আবার ডটেড লাইন দেবো। এবার খেয়াল করো, এখানে কিন্তু RT এবং V এই তিনটার ক্ষেত্রে কমন, শুধু ব্যতিক্রম হচ্ছে N1 N2 N3।
তাহলে এই জায়গা থেকে বীজগণিতের সূত্র অনুযায়ী আমরা যখন একই রকম জিনিস যোগ অবস্থায় থাকে সেখানে কিন্তু আমরা কমন নিতে পারি। তাহলে RT/Vকে আমরা এই বাম পক্ষ থেকে কমন নিয়ে N1 + N2 + N3 এর একটা সমীকরণ লিখতে পারি। তাহলে চলো একটু লিখি। এবার দেখো ডান পক্ষে এবং বাম পক্ষে যদি আলাদাভাবে যোগ করি, যোগ করার পরে এখানে পাচ্ছি আমরা P1 এর মান, এখানে RT/Vকে একবারে কমন নিয়ে নিয়েছি, বা তুমি আরেকটা লাইন বেশিও লিখতে পারো। লিখে আমরা N1 N2 N3কে কমন নিয়ে নিলাম। এখন N1 N3 N2 N3 এগুলো আসলে মোটামুটি কি? এগুলো হচ্ছে মোটামুটি আমাদের মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যাকে আমি N দিয়েও বলতে পারি। তাহলে এখন আমি যেহেতু সূত্রটার প্রতিপাদনের শেষের দিকে চলে আসছি, তাহলে এখন আমি প্রত্যেকটা আংশিক চাপটার হিসাব থেকে আস্তে আস্তে আমি মোট চাপের দিকে, মোট মোল সংখ্যার দিকে যাব। তাহলে শুরু করেছিলাম আংশিক চাপ দিয়ে, শুরু করেছিলাম প্রত্যেকটার আলাদা মোল সংখ্যা দিয়ে। এখন শেষ করব আদর্শ গ্যাসের মানে মোট মোল সংখ্যা এবং মোট চাপ দিয়ে। তাহলে এখানে আমরা N এর মানটা লিখে একটা নাম্বার সমীকরণ দিয়ে দেবো। এই পরিবর্তে আমরা এটা লিখতে পারছি। আবার দেখো, যখন গ্যাস মিশ্রণে বিক্রিয়াহীন কোনো গ্যাস থাকছে তখন বলা হচ্ছিল যে গ্যাস মিশ্রণের প্রত্যেকটা গ্যাস মিশ্রণে অবশ্যই একটা চাপ থাকবে। তখন যখন তিনটা গ্যাস একসাথে থাকছে তখনও কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণই অনুসরণ করবে। তাহলে PM গ্যাসের মোট চাপ সমান nRT/V, আমরা এটা কিন্তু লিখতেই পারি, আলাদা আলাদাভাবে লিখতে পারি। আবার আদর্শ গ্যাসের মোট চাপের ক্ষেত্রেও কিন্তু আমরা লিখতে পারি। এই দুইটা সমীকরণের ক্ষেত্রে দেখো এই বাম পক্ষের মান কিন্তু একই, nRT/V। যদি এই দুই পক্ষের মান একই হয় তাহলে আমরা বলতে পারি এই দুই পক্ষ সমান, অর্থাৎ এই দুই পক্ষ যেহেতু সমান এই সমীকরণের, তাহলে এই দুই পক্ষ সমান। তাহলে এই দুই পক্ষকে সমান হলে আমি কী লিখতে পারি? PM = P1 + P2 + P3 + ডট। এবং একটু খেয়াল করি, আদর্শ আমাদের ডাল্টনের আংশিক চাপের সূত্রে যে গাণিতিক প্রতিপাদনটা বা গাণিতিক রূপটা আমরা লিখেছিলাম সেটা আসলে এটাই ছিল। তাহলে আমার সূত্রের প্রতিপাদনটা কিন্তু হয়ে গেল। আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। তোমাদেরকে টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাস দিয়েছিলাম যে ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং এই সূত্র সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো পরবর্তী ক্লাসগুলোতে আমি সমাধান করার চেষ্টা করব। এ পর্যন্তই আমাদের একদম ক্লাসের শুরু থেকে যে আলোচনাগুলো হয়েছে এবং আজকে এই সূত্র এবং গাণিতিক সমস্যা সম্পর্কিত যে আলোচনাগুলো হবে এগুলি আমাদের টিউটোরিয়াল পরীক্ষা থাকবে। এবং টিউটোরিয়াল পরীক্ষার মানবন্টনটাও তোমাদেরকে দিয়ে দিয়েছি যে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে 10টি এবং সৃজনশীল প্রশ্ন থাকবে 2টি। অবশ্যই কোনো অপশান থাকবে না, অর্থাৎ তুমি চুজ করতে পারবে না যে কোনো 2টি বা যে কোনো 3টি দাও, তোমার সবগুলো প্রশ্নই আনসার করতে হবে। এবং এই টিউটোরিয়াল পরীক্ষার মান তোমাদের অর্ধবার্ষিক যে পরীক্ষা হবে সেই অর্ধবার্ষিকে এটার 20% নাম্বার যোগ হবে। তাহলে অবশ্যই সবাই একটু ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, যাতে ফাইনাল পরীক্ষাটাতে কোনো কারণে খারাপ হলেও যাতে এই পরীক্ষার নাম্বারটা তোমাকে অনেকটা এগিয়ে রাখে। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে, আমরা যেই সূত্রগুলো পড়েছি সেই প্রত্যেকটা সূত্রের যেই বই ফলো করছো সেই বইয়ের উদাহরণের অঙ্কগুলো প্রত্যেকে নোট করে খাতায় লিখে লিখে করবে। এবং এগুলো করার পরে প্রত্যেকটা বইয়ে দেখবে অনুশীলনীতে অনেক অঙ্ক আছে, এই অনুশীলনী অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবে। এখন এই অনুশীলনী অঙ্ক সলভ করতে গিয়ে দেখবে অনেক অঙ্কগুলো তোমরা সলভ করতে পারছো না, সেক্ষেত্রে অবশ্যই আমাকে জুম ক্লাসগুলো যখন হবে জুম ক্লাসে তুমি এই সমস্যাগুলো নিয়ে আসবে। জুম ক্লাসগুলোতে আমরা চেষ্টা করবো আমাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। এবং এমনিতেও তোমরা আমাকে মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে জানাতে পারো যে ম্যাডাম এখানে সমস্যা হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবে, ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নিবে। আসসালামু আলাইকুম।